আচ্ছা দেখো, এখানে কোয়ান্টাম সংখ্যা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে বিগত সাল তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা ইয়ার বাকি নেই, সব ইয়ারে কি এখান থেকে প্রশ্ন আসে। সো যেখান থেকে প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর প্রথমে আমরা বলে নিই যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টোটাল চারটা আমরা জানি। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে প্রধান। এখান থেকে শিখতে হবে যে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায় বা কি নির্দেশ করে বা কেন এটা ইউজ করা হয়। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করি আমরা কি দ্বারা ভাইয়া? এন দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করি, এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি নির্দেশ করে বা কি প্রকাশ করে বা তাৎপর্যটা কি, এটা হচ্ছে মনে রাখবো যে শক্তি স্তরের আকার প্রকাশ করে। শক্তি স্তরের আকার প্রকাশ করবে। ঠিক আছে, আচ্ছা শক্তি স্তরের আকার প্রকাশ করবে। আচ্ছা, এরপর দুই নাম্বার হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে এল দ্বারা। ঠিক আছে, এল দ্বারা প্রকাশ করে। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। ঠিক আছে, উপশক্তি স্তরের আকার প্রকাশ করতে এটা মানে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, আর সবাই মনে রাখো এখানে শক্তি স্তর এন হচ্ছে পূর্ণ সংখ্যা একেবারে, যেমন 1 2 তারপর তোমার 3। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসলে না, বলা যেতে পারে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, একদম এন পর্যন্ত, আপ টু এন পর্যন্ত। পূর্ণ সংখ্যার প্লাস মাইনাস আছে, বাট এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু প্লাস মাইনাস নাই, সো সব ধনাত্মক। ঠিক আছে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এখানে এল। এল এর মানটা হচ্ছে কত? এন থেকে একদম শূন্য থেকে এটা খাতা লিখে রাখো, এগুলো কাজে লাগবে। সিকিউ প্লাস এমসিকিউ বুথ, সিকিউ প্লাস এমসিকিউ তোমরা সামনে যে যারা এইচএসসি দিবা তাদের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে এটা আসে। আর হচ্ছে এটা মানটা হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হচ্ছে এর রেঞ্জ বা হচ্ছে এটা নির্ণয় করার প্রসেস। ঠিক আছে, আমি একটা উদাহরণ হিসেবে বলি। ধরো n মান যদি হয় এখানে 2, n মান যদি 2 হয় তাহলে l এর মানটা হবে if n is equal to 2 then l is equal to 0 থেকে কি n minus 1। n minus 1 মানে কি 0 1। এটা হচ্ছে তোমার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে কয়টা হবে? 2টা হবে। ঠিক আছে, এরকম করে আর কি। এরপর আমাদের 3 নাম্বার, হচ্ছে 3 নাম্বার। দেখো 3 নাম্বারটা হচ্ছে আমরা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, 3 নাম্বারটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে 3 নাম্বার কি চুম্বকীয়। হ্রস্বকার আর হচ্ছে ওকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। ঠিক আছে, আর যার মান হচ্ছে তোমার শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। ঠিক আছে, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা কিভাবে বের করবো? 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। আর 4 নাম্বার একদম লাস্টে হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, বা বাংলায় বলা হয় এটাকে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় এস দ্বারা, মানে স্পিন। ঠিক আছে, আর এই স্পিনের তোমার সংখ্যা নির্ণয় করা বা হচ্ছে এটা সূত্র হচ্ছে একদম ইজি। সেটা হলো অরবিটালের সাথে কি প্লাস মাইনাস হাফ যোগ করবা। এটা দিক বোঝায়। ধরো হচ্ছে একটা প্লাস মাইনাস হাফ কেন এখানে? কারণ অর্ধেক ইলেকট্রন ঘুরবে কি ক্লকওয়াইজে, আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সো এই 4টা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আর 4টা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, আমরা একটু পরেই সলভ করব। দেখো, এরপর আমরা তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে যা যা দরকার তা শিখে ফেললাম। আর এটা কিন্তু সিকিউ প্লাস এমসিকিউ বোথ দুইটাতে আসে। সিকিউতে ভাই কিভাবে আসে? সিকিউতে তোমাদের এরকম প্রশ্ন আসবে যে অমুক কক্ষপথের শেষ ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এই সমস্ত প্রশ্ন আসলে আশা করি এই 4টা জিনিস ফলো করে তোমরা দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসে আবার মোট ইলেকট্রন সংখ্যা বের করো। তখন কিন্তু এই 4টা পূর্ণ করার মাধ্যমে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই এখান থেকে প্রশ্ন আসলে পারবা। এরপর দেখো, আমরা একটা এখানে এমসিকিউ সলভ করবো। এটা কিন্তু আমি আগে পড়াইছি এই এমসিকিউটা। হ্যাঁ, তো আমি এখন সলভ করতেছি। দেখো, তোমরা রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত আলফা বিকিরণে, আলফা কণা মানে কি? আলফা কণা মানে তোমাদের বলছিলাম যে হিলিয়াম নিউক্লিয়াস কেন? দেখো, নিউক্লিয়াস মানে কি? আবার এখানে হিলিয়াম আমরা জানি যে 2টা কি আছে, আমরা জানি হিলিয়ামে 2টা ইলেকট্রন আছে। যদি 2+ দেই তাহলে কিন্তু 2টা ইলেকট্রন চলে গেল। ধরো এখানে একটা হিলিয়াম পরমাণু, এটা ঠিক আছে, ভিতরে তো নিউক্লিয়াস থাকবে, আর বাইরে হচ্ছে কি থাকবে? ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন। এখন তুমি যদি
টু প্লাস দাও, টু প্লাস মানে কি দুইটা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে দিয়েছেন, তাহলে এই উপরে কক্ষপথটা বাদ গেল গা, এটা কক্ষপথটা কি বাদ গেল গা, থাকলো কি এই ভিতরের অংশটা থাকলো। ঠিক আছে, সো এই যে ভিতরের নিউক্লিয়াসটা হচ্ছে কি এই যে আলফা। ঠিক আছে, ভিতর নিউক্লিয়াসটা হচ্ছে আলফা কণা। এখন আলফা কণা বিকিরণের বিদ্যমান পদার্থের সংকেত নিচের কোনটি? তাহলে দেখি আমরা 1 নাম্বার যেটা, আমি একটু ভিন্ন কালার কালি নেই যাতে তোমরা সহজে বুঝতে পারো। 1 নাম্বারটা এটা তো জীবনে হবে না, কারণ কি এটা হাইড্রোজেন পরমাণু। তারপর 2 নাম্বারটা আছে হিলিয়াম। এই তিনটা কিন্তু সেম সেমই, তাই না? হিলিয়াম, হিলিয়াম মানে কি একটা পরমাণু, এটা জীবনে হবে না কারণ কণা বলছে এখানে। ঠিক আছে, আর H2+ এটা হয়তো, বাট কি নিচে পরমাণু দিছে আবার। আচ্ছা, যদি হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিই তাহলে এখানে কিছু থাকে আর, সো 3 নাম্বারটা হবে না, 2 নাম্বারটা হবে না, হবে কোনটা? 4 নাম্বারটা, এই যেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট মিন্স আলফা কণা। ঠিক আছে, তো আশা করি সবার ক্লিয়ার। এরপর দেখো আমরা আরেকটা সলভ করবো নিচে, এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে। দেখো এই প্রশ্নটা কত যে গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি জাস্ট বোঝাতে পারবো না। ঠিক আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সালে দেখবা যে এখান থেকে এই সমস্ত প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসেই, মানে অনুমোদন যোগ্যতা। ঠিক আছে, এই অরবিটাল সমূহের অনুমোদন যোগ্যতা, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এই সমস্ত প্রশ্ন আসবে। সো সবাই খুব ভালোভাবে খেয়াল করো, এখানে যদি আমরা 3টা কন্ডিশন লিখবো, এই 3টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেটা রাইট, আর যদি ফুলফিল না করে তাহলে সেটা রং। ঠিক আছে, তাহলে 3টা কন্ডিশন কি হয় এখানে? 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা যে 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছি, এন, এল, এম এবং হচ্ছে কি এস, এই 4টা, এই 4টার মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে এন ডাজ নট ইকুয়াল টু এল। তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হবে না। ঠিক আছে, কখনো সেম হবে না, বরং এর থেকে কি বড় হবে। ঠিক আছে, এর থেকে কি হবে? বড় হবে। আর এখানে আমরা কিন্তু আগেও পড়ছি একটু আগে, যে বা এই ক্লাসের আগে কিন্তু আমি পড়াইছি যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মান 1 থেকে 2, 3, 4 আপ টু এন পর্যন্ত। ঠিক আছে, আর এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে মান যেহেতু n-1 একটা কম, সুতরাং কখনো এটা বড় হবে না এবং সমানও হবে না। ঠিক আছে, এবার আসি 3 নাম্বার কন্ডিশনটা কি। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে এই তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে এম, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এই এমটা কখনোই বড় হবে না। ঠিক আছে, কার থেকে বড় হবে না? এল এর চেয়ে বড় হবে না, সমান হতে পারবে। ঠিক আছে, সমান হতে পারবে এমটা, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে, কিন্তু কখনো বড় হবে না। ঠিক আছে, এই 3টা কন্ডিশন। আর এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দেই, যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো কিন্তু অলরেডি আগেও কিন্তু আমরা মানে জেনেছি আর কি। আমি কিন্তু আবার উল্লেখ করতেছি এখানে এস এর জন্য এর মানটা কত হবে? এস এর জন্য এর মানটা হবে 0। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। এখান থেকেও অপশন দিতে পারে। আর একটা হচ্ছে পি এর জন্য এর মানটা হচ্ছে, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে 1। আর ডি হচ্ছে কত? একদম সিরিয়াল বাই যাবে 2। আর এসপিডি এফ এর জন্য এর মানটা কত? 3। ঠিক আছে, এইটা মনে রাখো, আর এর কন্ডিশনটা, এই দুটো জিনিস মনে রাখলে, মাথায় থাকলে আর কি তোমাদের এই সমস্ত প্রশ্ন ভুল হবে না। তাহলে আমরা এখন সলভ করি, দেখো একদম নিচ থেকে সলভ করবো। তো প্রথম এটা এখানে আছে যে n = 4, l = 2, m1 = 3। দেখো তাহলে এখানে ভুলটা কোথায়? এখানে তোমরা সবাই খেয়াল করো 3 নাম্বার কন্ডিশনের দিকে। দেখো 3 নাম্বার কন্ডিশনে কিন্তু মানে নেই, মানছে? এখানে কিন্তু m এর মানটা ওরা বড় দেখে ফেলছে, সো আমরা বলতে পারি এই কন্ডিশনটার জন্য এটা কাটা। ঠিক আছে, মানে হবে না এটা। এরপর n = 3, এটা তো আগে হবে না, কারণ কি জানো? সবকিছু ঠিক আছে মোটামুটি, দেখো মোটামুটি সবকিছু ঠিক আছে, বাট ভুল কোথায়? এই শুরুতেই ভুল। কারণ আমরা জানি 4d মানে এখানে n হচ্ছে 4, ওরা এখানে 3 দিছে, সো এটা আগে কাটা। ঠিক আছে, এবার আসি উপরটাতে। এখানে কি বলছে? n = 4, ওকে ঠিক আছে, সমস্যা নাই। এবার l = 3 দিছে, m1 = 2 দিছে, m এর সমান হাফ দিছে। দেখো এখানে কিন্তু সবগুলো ঠিক আছে, বাট আসলে ভুল আছে কিন্তু এক জায়গায়। সবাই এই দুইটা কি কনফিউজড হয়ে যাবে, এই দুইটাই অনেকে কনফিউজড হয়ে যাবে। এখানে কনফিউশনে কিছু নাই, জাস্ট এই ডান দিকে খেয়াল করো, একটু ডান দিকে লক্ষ্য করো। আমি এখানে কি লিখছি যে এস এর জন্য এর মানটা হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং এফ এর জন্য 3। ঠিক আছে, তাহলে এখানে ডি এর জন্য কি হবে? অল টাইম 2 হবে, বাট 2 এর চেয়ে বেশি হবে না। ঠিক আছে, সো এখানে কি হবে? এই যেখানে 2 যদি দিত তাহলে কিন্তু আমাদের সবগুলো মোটামুটি হয়ে যাইতো, যেহেতু 3 দিছে সো এটাও কাটা। তাহলে বাকি হলো একটা, দেখি এটা হয় কিনা। n = 4, হ্যাঁ ওকে ঠিক আছে, সমস্যা নাই। আর l = 2, এটাও ঠিক আছে, নো প্রবলেম। m1টা হচ্ছে এর সাথে ছোট রাখছে এবং n এর সমান হয় নাই, এর সাথে ছোট, এটা ঠিক আছে। আর s এর মানটা হচ্ছে কি? s এর মানটা হচ্ছে +হাফ মাইনাস হাফ, সমস্যা নেই, দিলে হইলো। তাহলে আমাদের 1 নাম্বারটা হইছে, দ্যাট মিন্স 1 নাম্বারটা আনসার হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, এই সমস্ত প্রশ্ন আসলে তোমরা দিতে পারবা। এরপর দেখো, এরপর রাদারফোর্ড পরমাণু মডেল, এই মডেল থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায়, তোমার এইচএসসি পরীক্ষায় তোমার সিকিউ প্রশ্ন আসে, বিশেষ করে তোমার ইগুলা কি বলো এটাকে, সীমাবদ্ধ এবং স্বীকার্য। ঠিক আছে, এই সমস্ত বেশি প্রশ্ন আসে, কিন্তু
আমাদের অ্যাডমিশন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো অ্যাডমিশন পরীক্ষা এখানে রাদারফোর্ড যে একটা পরীক্ষা করছিল নিউক্লিয়াস আবিষ্কার জন্য, সেই পরীক্ষায় সেই ব্যবহৃত যে উপকরণগুলো ব্যবহার করছিল সেই উপকরণগুলো পড়তে হবে। আর এখান থেকে বরাবরের মতোই কি এই সিইউতে বেশি প্রশ্ন আসে, মানে সিটা ইউনিভার্সিটিতে বেশি প্রশ্ন আসে এই রাদারফোর্ড মডেল থেকে। তাহলে এক নাম্বারটা কি আমরা পড়বো, জাস্ট কি পড়বো এখানে উপকরণগুলো জাস্ট পড়বো এমসিকিউর জন্য, ঠিক আছে। আর সিকিউর জন্য কি কি পড়তে হবে আমি কিন্তু বলে দিচ্ছি সবাইকে, যে সিকিউ পড়বো এখানে কি যদি ওটা সিকিউর ক্লাস না, আমার এটা এমসিকিউর ক্লাস, তো আমি বলে দিচ্ছি এখানে এইচএস এর জন্য সিকিউ পড়তে হবে জাস্ট এইগুলা তোমার স্বীকার্য, সীমাবদ্ধ, ঠিক আছে, এবং ভুলগুলো আর কি পড়বো আর কি, সীমাবদ্ধ তো ভুল, এগুলো পড়লে হয়ে যাবে আশা করি। এখন উপকরণগুলো কি কি, এক নাম্বারটা হচ্ছে যে আলফা কণা। এক নাম্বার কি আলফা কণা। আলফা কণা মানে কি, মানে নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট মিনস He2+, মানে ইলেকট্রন গুলো সব যদি ত্যাগ করে দেয় তাহলে থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাকে বলা হয় আলফা কণা, ঠিক আছে। এটা হচ্ছে এক নম্বর উপকরণ, মানে পরীক্ষায় ব্যবহৃত জিনিসগুলা সেগুলোকে হচ্ছে উপকরণ। আর দুই নম্বর কি লাগবে, দুই নম্বর লাগবে স্বর্ণের পাত, ঠিক আছে। আর সেটা হতে হবে পাতলা, সেটা হতে হবে কি পাতলা, পাতলা সোনার পাত, ঠিক আছে। এই একটা জিনিসটা আসলে এরকম যে ধরো হচ্ছে তুমি এখানে হিলিয়াম নিউক্লিয়াস গুলা প্লাস প্লাস অনেকগুলো মনে করো আছে এখানে, হ্যাঁ, এখান থেকে তুমি এই যে মাঝখানে মাঝখানে একটা স্বর্ণের পাত রাখবা, এখানে স্বর্ণের পাত রাখবা, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে এই যে উজ্জ্বল হবে, উজ্জ্বল মানে যেখানে নির্গত হবে এটা, সরি আপতিত হবে যেখানে রশ্মিগুলা, মানে আলফা কণা যেখানে আপতিত হবে এবং জ্বলে উঠবে, সেই জ্বলে ওঠার জন্য আমরা এখানে ইউজ করলাম জিঙ্ক সালফাইড। কি ইউজ করবো, জিঙ্ক সালফাইডের একটা পর্দা, ঠিক আছে। আর এই জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয় কেন, আলফা কণার দিক বোঝাতে। তো তিন নম্বর কন্ডিশনটা কি, তিন নম্বর হচ্ছে জিঙ্ক সালফাইড। এটা কিন্তু সালফাইড না, সালফেটও না, সালফাইডও না, সালফাইড ড লাস্টে, ঠিক আছে, সালফাইড, সাল এখানে ফাইড ড, বুঝতে পারছো, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড ইউজ করা হয় কেন, যদি প্রশ্ন তোমার এমসিকিউ আসতে পারে, নিচে অপশন থাকবে কি আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য, এটা মনে রাখবা, ঠিক আছে। যদি এখানে দেখো এই যে আমি জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি চিত্রকে, যে যে এটা হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা কণা, এই আলফা কণাটা ধরো হচ্ছে কি একদম সম্পূর্ণ, ধরো একটু বড় করে দিলাম এই সোনের পাতটা, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে বরাবর, এখানে যাবে, ঠিক আছে, এখান দিয়ে যাবে, কিন্তু এই মাঝখানে কয়েকটা যে মাঝখান থেকে যদি আবহিত হয় তাহলে এটা সামান্য বেঁকে যাবে এদিকে, আবার এদিকেও হালকা বেঁকে যাবে, কিন্তু কিছু কিছু রশ্মি একদম যে পথে যাবে সেই পথে ফিরে আসবে, আর এদিকে যাবে না, প্রবেশ করবে না। তখন বিজ্ঞানী লক্ষ্য করলেন যে কি, যে এদিকে তাহলে হলো না কেন, মানে দীপ্তিমান হলো না কেন, বা হচ্ছে তোমার আলফা কণা উজ্জ্বল, এখানে উজ্জ্বল ধারণ করে একটা এদিকে প্রবেশ করলে বা তোমার জিঙ্ক সালফেটে আঘাত করলে, মানে রশ্মিটা, বাট এদিকে উজ্জ্বল হচ্ছে না কেন, সে তার মানে একটা প্রশ্ন আসলো, পরে সেই ধারণা করলো যে কি অবশ্যই ভিতরে কিছু একটা আছে, হ্যাঁ, আর তার অবশ্যই চার্জ হচ্ছে প্লাস, যেহেতু প্লাস প্লাস বিকর্ষণ করে, তো ওইদিকে এসে পড়ছে, এবং সে তার নামকরণ করলো নিউক্লিয়াস, ঠিক আছে। এভাবে মূলত রাদারফোর্ড বর্ন মডেলটা কি হয়েছে, তোমার আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। আমি সংক্ষেপে বললাম। তাহলে এখান থেকে কি শিখতে হবে, জাস্ট উপকরণগুলা। এক নম্বর হচ্ছে আলফা কণা, যাকে বলা হিলিয়াম নিউক্লিয়াস, এবং পাতলা সোনার পাত, তুমি দেখলা যেটাতে যে এটার মাধ্যমে সে প্রমাণ করছে কি ভিতরে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা বস্তু আছে, তার নাম নিউক্লিয়াস দিছে আর কি। এরপর জিঙ্ক সালফাইড, এটা কি কাজে লাগে, এই যে আলফা কণার দিক বোঝাতে, এই দিক গেছে, এখানে এদিক গেছে, বুঝলো কেমনে যে সোজাসুজি গেছে, কারণ এই যেখানে সে একটা উজ্জ্বল বর্ণ দেখতে পাচ্ছে জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সোনার পাতের দৈর্ঘ্য কত, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে সোনার পাতের পুরুত্ব, স্বর্ণের পাতের পুরুত্ব বা কতটুকু পুরু, ঠিক আছে, মানে কতটুকু মোটা আর কি। তো এটা মনে রাখার সুন্দর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে 0.0.000 4 নম্বরের 4, মানে 0.123 4 নম্বরের 4 এত সেন্টিমিটার, এত কি এককটা মনে রাখবো সবাই, সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার, এবং রাদারফোর্ড বর্ন মডেল থেকে শুধুমাত্র অ্যাডমিশন টাইমের জন্য, মানে এমসিকিউর জন্য জাস্ট এতটুকু পড়লেই এনাফ, ঠিক আছে, ওকে ডান। এরপর আমরা এখন বুর বর্ন মডেল দেখো। বুর বর্ন মডেল থেকে এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে 3 সূত্র আছে। আমি তো মনে করে দিচ্ছি যে ও কিন্তু 3টা প্রস্তাবনা ডাকছিল, একটা হচ্ছে তোমার কণিক ভরবেগ সমান্ত, তারপর হচ্ছে তোমার একটা শক্তির দিক বোঝাতে, তাই না। তো সেই কয়েকটা সূত্র আছে সেখানে, ব্যাসার্ধ, গতি, বেগ, এবং হচ্ছে তোমার কি বলোটা কি ব্যাসার্ধ, বেগ, আর হচ্ছে কি শক্তি, এই সূত্রগুলো জাস্ট মাথায় রাখবা। বাই চান্স যদি যারা এখানে রিটেন পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রশ্ন আসে, তো সেটার জন্য তুমি এটা ফলো করতে পারো, যে তোমার হচ্ছে শর্টকাট আর কি, এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতি তুমি এখানে সূত্রগুলো শিখতে পারো, যে আর এন মানে কি যে কোনো ব্যাসার্ধ, মানে যে কোনো মূলের ব্যাসার্ধ আর কি, ঠিক আছে।
যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা তোমরা এখান থেকে খুব সহজে বের করতে পারো শর্টকাট অবলম্বন করে, ঠিক আছে। তো দেখো লিখে দিই। ওকে, তাহলে এসআই পদ্ধতিতে আর এর মানে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা কি হবে? একদম শর্টকাট 5.29 দিবা ইন্টু 10 ইনভার্স 11 এবং তুমি এখানে একটা কাজ করতে পারো, যদি বলো যে এখানে হাইড্রোজেন না হয় তাহলে অন্য কোনো মৌল হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করবো? তো এর জন্য আমরা সূত্রটা একদম ফুলফিল করে লিখতে পারি যে n²/z। আর এখানে n হচ্ছে কক্ষপথ, n হচ্ছে কি কক্ষপথ সংখ্যা মানে কততম কক্ষপথে, আর z হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক বা প্রোটন সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা তো সেমই, তাই না? ওকে, ডান। এরপর আসি আমাদের বেগ নির্ণয় সূত্র, গতিবেগ বা বেগ। তো বেগ নির্ণয় শর্টকাটটা কি? যে 2.19 ইন্টু 10⁶ দিবা, ঠিক আছে, এবং গুণ হিসেবে z/n দিবা। দেখো এটা কিন্তু উল্টা, বাট এখানে কিন্তু স্কয়ার না এবার। আর এই আর এম এটার একক আসবে মিটার, এবং ভি এর একক এসআই একক যেহেতু বলছে সো মিটার পার সেকেন্ড। এবার লাস্ট কি আছে আমাদের? শক্তিটা। এই শক্তিটা আমরা কিন্তু একটা মাইনাস প্রকাশ করি এখানে। এর কারণটা হচ্ছে আকর্ষণ শক্তি বোঝাতে, ঠিক আছে। শক্তির আকর্ষণ বোঝাতে এখানে মাইনাস ইউজ করা হয়, ঠিক আছে। সো 2.19 ইন্টু আমরা লিখতে পারি 10 ইনভার্স 18 লিখতে পারি, ঠিক আছে। এবং উপরে হচ্ছে z²/n²। একটা জিনিস খেয়াল করো সবাই, এখানে যখন আমরা লিখছি তখন n²/z ছিল, আবার এখানে যখন লিখছি তখন কি কোনোটার উপর স্কোয়ার ছিল না, বাট যখন শক্তি লিখছি তখন কি সবগুলোর উপর স্কোয়ার। এই ট্রিক্স অবলম্বন করতে পারো। আর শক্তির একক অল টাইম হচ্ছে জুল, এটা হচ্ছে তোমার কি এসআই একক, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এরপর আমরা অন্য টপিক চলে যাব। দেখো এখানে বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এবং ব্যবহার, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, বিশেষ করে মেডিকেলে যারা মেডিকেল পরীক্ষা দিবা তারা কিন্তু এই টপিকটা স্কিপ রাখবে না, ঠিক আছে, একদম প্রস্তুত করে ফেলবা, কারণ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বিষয়টা। দেখো তাহলে আমরা পড়ে ফেলি। এখানে বেগুনি, আমরা তো সবাই এগুলো পড়ে আসছি তাই না? তবু আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি যে বেগুনি, আর এগুলোর মনে রাখার নিয়ম হচ্ছে কি বেনিয়া সহকলা, ঠিক আছে। তো প্রথমে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 380 থেকে 424, 380 থেকে টোটাল রেঞ্জ হচ্ছে তোমার কি 380 থেকে কোন পর্যন্ত 780 পর্যন্ত টোটাল রেঞ্জ এটা। এবং বেগুনি হচ্ছে তোমার 380 থেকে 424, এখানে মনে রাখার ট্রিক্স আছে সুন্দর সুন্দর, ঠিক আছে। আবার পরেরটা হচ্ছে 425 থেকে আরম্ভ হবে, 425 থেকে লিখতে পারো, 425 থেকে 450 লিখতে পারো। দেখো এখন ডাবল হয়ে যাচ্ছে, 450, শুধু 50 না 450। এরপর আসমানি কত হবে? এরপর আসমানি হবে তোমার 450 থেকে মানে 451 থেকে 500 পর্যন্ত, ঠিক আছে, 450 থেকে 500 পর্যন্ত। এরপর সবুজ হবে 500 থেকে 575, মানে 501 থেকে দিবা, 501 থেকে 575 দিবা, ঠিক আছে। এরপর দেখো হলুদ কত দিবা? হলুদ হচ্ছে 576 থেকে দিবা 590, ঠিক আছে। এবার কমলা দিবা হচ্ছে এটার পর থেকে 591 থেকে 647, 647। এবং লাল দিবা 648 থেকে দিবা, বা 47 ইউজ করতে পারো, 48 দিও, আর লাস্টে কি 780, ঠিক আছে। এই হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, এতটুকু মনে রাখলে হবে, ঠিক আছে। আবার যেগুলো আয়ার আছে ইনফ্রারেড হচ্ছে একদম কি নিচে এগুলো। আচ্ছা, আর আমরা এখন এখান থেকে যদি তরঙ্গ রশ্মি ব্যবহার করি, এখানে ইউভি রশ্মি ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, মানে আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড। এই নিচের দুইটা কি ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো পড়বা, আমি বলে দেবো একটু পর, সমস্যা নাই। ব্যবহারগুলো অনেক ইম্পর্টেন্ট, ভিভিসি মানে ভিভিআর, ঠিক আছে, ব্যবহারগুলো এই দুইটা। আর রেঞ্জগুলো হচ্ছে রেঞ্জ আসে যেগুলো থেকে, যদি রেঞ্জ আসে কোনো পরীক্ষায় তাহলে এগুলো থেকে বেশি আসে, এবং ব্যবহারগুলো আসলে এই ইনফ্রারেড অবৈধ রশ্মি এবং অতিবেগুনি রশ্মি থেকে প্রশ্ন আসে। এরপর দেখো আমরা এই আয়ার রশ্মিগুলোর ইউজ এবং কি মানে ব্যবহার করবো আর কি, মূল কথা। এখন দেখো মেইনলি আয়ার রশ্মি মানে কি? আয়ার রশ্মি মানে হচ্ছে অবৈধ রশ্মি, তোমরা জানোই, ঠিক আছে। আচ্ছা, এখন এই আয়ার রশ্মি কিন্তু কয় প্রকার আছে? 3 প্রকার। একটা হচ্ছে নেয়ার আয়ার, একটা হচ্ছে ফার আয়ার, আর একটা হচ্ছে মিডল আয়ার। এই তিনটা থেকে মেডিকেলে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, যদি মেইনলি শুধুমাত্র কি আয়ার রশ্মি আসে, যে আয়ার রশ্মি কোন কাজে ইউজ করা হয় নিচের কোনটিতে, তাহলে এখানে তোমার বেশিরভাগ অপশন থাকবে শ্বেত কণিকা বৃদ্ধি ও রোগ প্রতিরোধক হিসেবে, ঠিক আছে। এটা কি
শ্বেত কণিকা। একটা স্পেসিফিক সাধারণত বেশি আসে না, এই তিনটা স্পেসিফিক ভাবে আসে একেবারে। নিয়ার নিয়ার আয়ার কাজ কি, ফার আয়ারের কাজ কি, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন। তাও আমি শিখে দিচ্ছি তোমাকে, লিখে দিচ্ছি। দেখো শ্বেতকণিকা হচ্ছে শ্বেতকণিকা বৃদ্ধি করা আর কি, শুধু আর আসলে কি শ্বেতকণিকা বৃদ্ধি করা, এই টাইপের অপশন থাকে বেশি এবং এটা দেখাতে হয় আর কি, এটা রিলেটেড এবং রোগ প্রতিরোধক। এখন আসি আমরা এই নিয়ার আয়ারের কাজটা কি। নিয়ার আয়ার হচ্ছে তোমার আমাদের মস্তিষ্কের ভেতরে কি থাকে, হিমোগ্লোবিন থাকে না, সেই হিমোগ্লোবিন এর হিমোগ্লোবিন ভিতরে যে তোমার অক্সিজেন থাকে আর কি, হিমোগ্লোবিন শোষিত অক্সিজেনটা হয়, সেটার মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয় করে আর কি। মেন কথা হচ্ছে এখানে নিয়ার আয়ারে তোমার মস্তিষ্কের রোগ নির্ণয় ব্যবহার করা হয়, ঠিক আছে, মস্তিষ্কের রোগ নির্ণয় ব্যবহার করা হয়, রোগ নির্ণয়, ডান, ঠিক আছে। এবং এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার সিটি স্ক্যান। আমাদের সিটি স্ক্যান করি না, যারা মাইগ্রেনের সমস্যা ভোগে আর কি, তাদের কিন্তু সিটি স্ক্যান করা হয়। সো সিটি স্ক্যান কাজেও এটা ইউজ করা হয়, সিটি স্ক্যানিং কাজে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আসে মিডল আয়ার, সরি ফার আয়ার আসে এখন। তো ফার আয়ারের কাজটা কি? ফার আয়ার হচ্ছে এই তোমার ব্যথা বেদনা উপশমে ইউজ করা হয়। এটা মেইনলি বেশি আসে এই অপশন দিয়ে, ব্যথা বেদনা, ব্যথা বেদনা অবশম, নানা রকম ব্যথা বেদনা উপশমে মানে কমাতে আর কি ইউজ করা হয়। আর এখানে বিভিন্ন প্রতিরোধক হিসেবে ইউজ করা হয় ফার আয়ারকে, ঠিক আছে। এবং শ্বেতরক্তকণিকা উপরে লিখছে না, মেইনলি এই শ্বেতরক্তকণিকা কিন্তু মেইনলি কি করে, এই ফার আয়ারের কাজটা করে, ঠিক আছে, শ্বেতরক্তকণিকা বৃদ্ধি। তো এটা মনে রাখবা। এবং বাকি হলো কি মিডল আয়ার। এই মিডল আয়ার একটা কাজই মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়, ঠিক আছে। জৈব যৌগের যে কি আছে, কার্যকরীমূলক আছে, কার্যকরী মূলক, সেই কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয় আর কি, শনাক্তকরণ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এইটা মিডল আয়ারের আরেকটা কাজ তুমি মনে রাখতে পারো, সেটা এত বেশি আসে না, বাট মনে রাখতে পারো যে মস্তিষ্কের টিউমার নিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে, মস্তিষ্কের টিউমার চিকিৎসা ব্যবহার করা হয়। মস্তিষ্কে যদি টিউমার হয় তাহলে মিডল আয়ার ইউজ করা হয়, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো তিনটা আয়ারের কাজ। আর শুধু আয়ার দিয়ে এত বেশি আসে না, সো শুধু আয়ার মনে রাখা দরকার নাই। আর শুধু আয়ার মানে কি, এই তিনটা বিষয় তো, তাই না? সো এই তিনটে মনে রাখবা, আশা করি বুঝতে পারছো। আর এই তিনটা থেকে কিন্তু অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর দেখো আমাদের মেডিকেলে প্রশ্ন আসছিল যে নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে ব্যবহার করা হয়। আমরা কিন্তু একটু আগে পড়লাম। সো সবাই ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে একটু দেখো এটা পারো কিনা, ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু দেখো এটা পারো কিনা। এখন দেখো আমি বলে দেই যে এই মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে ব্যবহার করা হয় আমাদের কি, একটু আগে পড়ছি এমআরআই। ও এমআরআই আমরা কি পড়ছি, দেখি তো। আচ্ছা এমআরআই একটু পড়িনি আমরা, সরি। এমআরআই হচ্ছে কি, এটার মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ঠিক আছে। এটা কি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা ফুল মিনিংটা সিকিউতে ক নম্বরে আসে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে দেখো আমরা কিন্তু একটু আগে যেটা পড়ছি মিডল আয়ার, ঠিক আছে। এই মিডল আয়ারটা হচ্ছে মস্তিষ্কের টিউমার চিকিৎসায়, ঠিক আছে। এটা কি চিকিৎসা, তাহলে চিকিৎসা একটা জিনিস, মানে কি চিকিৎসা একটা জিনিস, আবার শনাক্তকরণ করা মানে ধরা, মানে তোমার একটা রোগ হয়েছে আর কি, ওইটা তোমাকে একটা মেশিনের মাধ্যমে ধরবে যে তোমার এই রোগটা হয়েছে, সেটা হচ্ছে শনাক্তকরণ। তো এই শনাক্তকরণ ইউজ করা হয় তোমার কি এমআরআই, ঠিক আছে। এমআরআই মানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে তোমার কোনটা লাগে, একটু আগে যেটা বললাম আর কি, কোন রশ্মির মাধ্যমে চিকিৎসা করে, সেটা হচ্ছে তোমার মিডল আয়ার মাধ্যমে, ঠিক আছে, মিডল আয়ার। তো এই জিনিসটা আবার বলে ফেলো না, আচ্ছা। এরপর দেখো জাল টাকা শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়। এখানে এই যে ডেন্টাল আসছিল, এই জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয় ইউভি রশ্মি, মানে আল্ট্রাভায়োলেট রশ্মি। কারণ এখানে দেখো টাকার ভিতরে কি থাকে, অসংখ্য কি দাগ থাকে, দাগ কাটা থাকে। যদি তুমি ইউভি রশ্মিটা সেটা তোমার টাকার উপর পড়ে, তাহলে সেই নির্দিষ্ট স্থানটা কি জ্বলে উঠবে, প্রজ্বলিত হবে, ঠিক আছে। যার কারণে তুমি বুঝতে পারবে এটা একটা ভালো মানে আসল টাকা। বাট কিছু রশ্মি আছে, নকল রশ্মি যেগুলা, সেগুলা ইউভি রশ্মি দ্বারা কি হয় না, তোমার উজ্জ্বলিত হয় না, সেগুলো হচ্ছে জাল টাকা, ঠিক আছে। তাহলে ইউভি রশ্মির মাধ্যমে আমরা বুঝতে পারি জাল টাকা কোনটা ভালো টাকা, ঠিক আছে। এরপর
এরপর দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য বললাম, এটা কিন্তু মেডিকেল ওয়ার্ড ছিল, যে ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলছিলাম, পরে দেখিয়ে দেবো, এই যে এখন দেখাবো। দেখো এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে মাথায় রাখবো সবাই, যে 0.78 থেকে 1000 মাইক্রোমিটার। ঠিক আছে, 0.78 থেকে মানে এইটা, এটা হচ্ছে আনসার। 0.78 থেকে 1000 মাইক্রোমিটার, এটা হচ্ছে কি ইনফ্রারেড, মানে আয়ার রশ্মির কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এক্সরে কিন্তু ডিরেক্ট একদম মেডিকেল এসে পড়ছে। ঠিক আছে, আর ব্যথা বেদনা অবসময়ে, এটাও মেডিকেল আসছিল, যে শরীরের ব্যথা বেদনা অবসময়ে কোন রশ্মিটা ইউজ করা হয়। ঠিক আছে, ব্যথা বেদনা অবসময়ে, এটা আমি অ্যাড করি নাই, ব্যথা বেদনা অবসময়ে নিচের কোন রশ্মি ইউজ করা হয়, এখানে আনসার হবে কি ফার আয়ার। আমি কিন্তু একটু আগে তোমাকে পড়াইছি, এটা কিন্তু তোমার 17-18 সালে তোমার হচ্ছে মেডিকেল আর্টস ছিল আর কি, সরি ডেন্টাল আর্টস ছিল আর কি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে ফার আয়ার। আচ্ছা, এরপর বা হচ্ছে এ আয়ার, শুধু আয়ার আসতে পারে, শুধু আয়ার দিয়ে আসতে পারে, কারণ একটু আগে দেখো পড়ছি আমরা এখানে, এই যে ওই জন্য। আচ্ছা, এই দেখো এই যে ব্যথা বেদনা অবসময়ে কোনটা ইউজ করা হয়, ফায়ার রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যেটা। ওকে, ডান। এরপর এটা বললাম আমরা, এরপর লাস্টে কি আছে এটা পড়ছি, এখন এটাও পড়ছি। এরপর দেখো নিম্নের বিকিরণের গুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মাঝে মাঝে আসে। ঠিক আছে, এই প্রশ্নগুলা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আর কি। তোমাকে আমি একটা ছন্দ লিখে দিই, ছন্দের মাধ্যমে সবকিছু পারবা। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে একটা, সেটা হচ্ছে তোমার এবার মনে রাখবা যে ওয়াই এক্স ইউভি ওয়াই এক্স ইউভি আই আর, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। ঠিক আছে, এভাবে মাথায় রাখবো। ঠিক আছে, তাও দেখো এই যে সবচাইতে আগে যেটা লিখছি তারপর থেকে বড় বড় দিবা, মানে বড় চিহ্ন দেওয়া হবে। যেমন আমি ওয়াই লিখছি, এখানে ওয়াই লিখছি, এটা আসলে গামা, বাট ওয়াই হিসেবে কাউন্ট করছি আমি এখানে, ডিএন্ড করছি আর কি, তাহলে তোমাদের ছন্দটা ভালোভাবে মিলাতে পারো, যে ওয়াই এক্স ইউভি আই আর মাইক্রোওয়েভ রেডিও, আমি এটা মনে রাখতাম আর কি। তাহলে দেখো ধীরে ধীরে কি বড় দিকে যাচ্ছে আর কি, ধীরে ধীরে বড় দিকে যাচ্ছে। সো এখন দেখো আমি জাস্ট বোঝাচ্ছি এখানে, এই যে প্রথমটা হচ্ছে কি তোমার গামা, প্রথমটা হচ্ছে গামা রশ্মি, তারপরে এক্স কি এক্স রশ্মি। ঠিক আছে, ইউভি হচ্ছে আল্ট্রা ভায়োলেট, মানে কি অতি বেগুনি রশ্মি, এটা কি অতি বেগুনি রশ্মি। ভিতে কি ভিজিবল মানে দৃশ্যমান, এটা মানে দৃশ্যমান রশ্মিগুলা। আয়ার হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, আর মাইক্রোওয়েভ এটা হচ্ছে রেডিও ওয়েভ। এভাবে মানে ছোট থেকে ক্রমান্বয়ে বড় দিকে যাবে আর কি। তাহলে এখানে ছোট মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার কম সবচেয়ে, তাহলে ওয়াই এর কম মানে গামার কম। ঠিক আছে, সো এখানে দেখো এদের সাথে তাহলে আমাদের যে ছন্দটা লিখলাম কম্পেয়ার করো, দেখো কি হয়। প্রথমে এক্স রে আছে, তারপর ইউভি, ওয়াই রে ইনফ্রারেড। তার মানে এই ওয়াই যেহেতু এখানে আছে, মানে গামা যেহেতু আছে এখানে, তাহলে এটা কি হবে আনসার হবে। ঠিক আছে, তরঙ্গ সবচেয়ে কম হচ্ছে কার বেশি, এই গামার বেশি। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। আর হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন তুমি কমন পাবাই, এই আশা